সেকেন্ডারি ডেটা। তো এখন আসো যে ডেটা কত প্রকার। এটা হচ্ছে টাইম অনুযায়ী ডেটা তিন প্রকার। দেখো, টাইম সিরিজ ডেটা, ক্রস সেকশন ডেটা এন্ড প্যানেল ডেটা। তোমাদের ভাইবা টাইবায় মাঝে মাঝে অথবা বিভিন্ন জায়গাতেই বিভিন্ন সময় কোশ্চেন করে যে টাইম সিরিজ ডেটা কি, ক্রস সেকশন ডেটা কি, একটু উদাহরণ দাও তো, বুঝাও তো। প্যানেল ডেটাটাই কি? তো দেখো, এখানে আমরা একটা এক্সাম্পল সহকারে টাইম সিরিজ ডেটা, ক্রস সেকশন ডেটা আমরা দিয়েছি। টাইম সিরিজ ডেটা হচ্ছে যখন আমরা আম, একই এলিমেন্টের উপর বিভিন্ন সময়ের ডেটাটা আমরা কালেক্ট করি। আবার ক্রস সেকশন, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম, ইয়েস শুনতে পাচ্ছি। ম্যাম। জি ম্যাম, আচ্ছা, শুনতে জি ম্যাম। তাহলে একটু বলো। এখন যখন আমরা বিভিন্ন এলিমেন্টের উপর কেবলমাত্র একটা মাত্র নির্দিষ্ট টাইমে ডেটা কালেক্ট করি, সেটা হবে ক্রস সেকশন ডেটা। এটা একদম ভালোভাবে বোঝা যাবে এই এক্সাম্পলটার মাধ্যমে। দেখো যে ক্রস সেকশন ডেটা উদাহরণ, লেফট সাইডে রাইস প্রাইস ইন 6 মার্কেট। ঠিক আছে, তো মার্কেটের নাম দেওয়া হচ্ছে, রাইসের প্রাইস দেওয়া হলো। দেখো ঢাকাতে, যে এটা ধরে নিলাম যে 2020 সালে। ঠিক আছে, 2020 সালে একটা নির্দিষ্ট টাইম, কিন্তু টাইম কিন্তু ফিক্সড, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন এলিমেন্টের উপর, যে দেখো ঢাকাতে রাইসের প্রাইস কত, এত টাকা, দিনাজপুরে এত টাকা, খুলনায় এত টাকা, বগুড়াতে, রাজশাহীতে, কুষ্টিয়াতে। ঠিক আছে, তো এভাবে আমরা বুঝতে পারি যে আজকের দিনে যে কোনো প্রোডাক্টের উপর দাম কোথায় কিরকম, তখন কিন্তু ওটাকে আমরা ক্রস সেকশন ডেটা বলছি। আর টাইম সিরিজ ডেটা হচ্ছে যে হ্যাঁ, রাইসের প্রোডাকশন ওভার দ্য ইয়ার কত, কিন্তু আমাদের এলিমেন্ট কিন্তু একটাই, রাইস প্রোডাকশন। এটাই দেখো 1995 থেকে 2000 সাল পর্যন্ত দেয়া, তোমরা 2020 সাল পর্যন্ত নিতে পারো। তার মানে ওভার দ্য টাইম একটা জিনিসের উপরই ফোকাস। হ্যাঁ, তো দেখো যে ওভার দ্য টাইম আমরা একই এলিমেন্টের উপর ফোকাস রাখছি, যে 1995 সালে রাইসের প্রোডাকশন এত টন ছিল, 96-তে এত এত টন, হ্যাঁ, 2000-এ এসে 24 টন। হ্যাঁ, এভাবে আমরা বলতে পারি। বুঝা গেছে? ক্রস সেকশন এন্ড টাইম সিরিজ ডেটা বুঝতে পারছো? জি ম্যাম। ইয়েস জি ম্যাম। ম্যাম। আচ্ছা, শরীফ, তুমি বুঝতে পারছো? শরীফ আছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তার মানে ক্রস সেকশন আর টাইম সিরিজ বোঝা গেল। এবার প্যানেল ডাটা একটু কেয়ারফুলি শুনো, আর এইটাই কিন্তু থাকবে তোমাদের বিভিন্ন জায়গায়, ইভেন চাকরির ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, তোমাদের এমনিতেও ডিপার্টমেন্টাল ভাইভাতেও এই টুকটাক জিনিসগুলো কিন্তু জিজ্ঞেস নেটওয়ার্কের করা হয়। সমস্যা করতেছি। দেখো, প্যানেল ডাটা হচ্ছে মিক্সচার অফ টাইম সিরিজ এন্ড ক্রস সেকশন ডাটা। এটা কিরকম, ধরো এখন আমরা বললাম ক্রস সেকশন ডাটা একই টাইমে বিভিন্ন জায়গায় দেখালাম। এখন ধরো যে এই 2001-এ ঢাকা, হ্যাঁ, তারপর হচ্ছে ঢাকাতে প্রাইস কিরকম, এত টাকা। 2002-এ তোমার দিনাজপুরে কিরকম ছিল, কথা এত টাকা। কিছু অস্পষ্ট। সরি, কথা কথা বোঝা যাচ্ছে না? ম্যাম, ম্যাম সরি বলেন ম্যাম, ওর মাইক্রোফোন থেকে নয়। মানে কথা ক্লিয়ার হচ্ছে না? ম্যাডাম, সম্ভবত মাইক্রোফোনটা অফ করা হয় নাই, ওনার ওইখান থেকে নয়েজ আসতেছে খুব। কিন্তু ম্যাম মাইক্রোফোন তো বাকি অফ সবাইকে দেখাচ্ছে। মিউট করতে বললে ভালো হ্যাঁ, হয়, এক্সট্রা নয়েজ আসছে। তোমরা একটু মিউট, সবাই একটু মিউট করো নিজেদেরকে। জি ম্যাম, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন সবাই, yes, ওইটাই হচ্ছে প্রবলেম, অনেকেই মিউট করেনি। তোমরা একটু সবাই প্লিজ মিউট করো, আমি একটু বলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি একটু আবার বলছি। প্যানেল ডাটা, প্যানেল ডাটা হচ্ছে টাইম সিরিজ আর ক্রস সেকশন, এই দুইটারই একটা কম্বিনেশন। সেটা কিরকম, যে 2001 সালে ধরো যে ক্রাইম রেট জানতে চাচ্ছ, ঢাকাতে কিরকম, 2002 সালে দিনাজপুরে কিরকম, 2003 সালে তোমার ময়মনসিংহ, হ্যাঁ, এগুলোতে কিরকম, বিভিন্ন জায়গায় দেখো। এখানে কিন্তু ওভার দ্য টাইমও হচ্ছে, আর ওভার দ্য এলিমেন্টও কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, একই জিনিসের উপর। তো এটা হচ্ছে প্যানেল ডাটা হবে। অথবা রাইস প্রোডাকশনের এখানে উদাহরণ দিলাম, সেম একই, ধরো যে 2000 সালে কত, ঢাকাতে কিরকম ছিল, 2001-এ বরিশালে কিরকম, 2002-এ দিনাজপুরে কিরকম। হুম, তো এভাবে করে আমরা
প্যানেল ডাটার উদাহরণটা দিতে পারি। ম্যাম, প্যানেল ডাটা কি ক্রস সেকশন আর টাইম ডাটার মিক্সচার? হ্যাঁ, এটাই তো বললাম। আচ্ছা। ঠিক আছে, তো বোঝা গেছে, ক্লিয়ার এই তিনটা ডেটা। আচ্ছা, এবার আসো যে আমরা এইটা অলরেডি আমরা জানি অ্যাসেন্ডিং অর্ডার কোন কাকে বলে। আসলে ডেটাকে আমরা অ্যাসেন্ডিং আকারে আমরা মনে হয় ক্লাস 7-8 থেকে অথবা 6 থেকেই শিখে ফেলেছিলাম যে ডাটাকে সাজাও অ্যাসেন্ডিং অর্ডারে, যে ছোট থেকে বড় সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, আর ডিসেন্ডিং অর্ডার কোনটা, বড় থেকে ছোট। ক্লিয়ার? একটু নোট করে নিও। তো এগুলো মাঝে মাঝে আমাদের ডেটা অ্যারেঞ্জের ক্ষেত্রে লাগবে, সেই জন্য আমরা দেখাচ্ছি। এবার দেখো ডাটাকে আমরা একটু চার্ট ফর্মে দেখাচ্ছি। কোয়ান্টিটেটিভ ডেটা অথবা ভেরিয়েবল, আর কোয়ালিটেটিভ ডেটা অথবা ভেরিয়েবল। দেখো কোয়ান্টিটেটিভ ডেটার মধ্যে দুটা ভাগ আছে, ডিসক্রিট আছে, কন্টিনিউয়াস আছে। হুম, তো ডিসক্রিট একটু মিউট করো তোমরা সবাই নিজেদেরকে। তো ডিসক্রিট ডেটা যেটা, সেটা কি, যেটাকে না আমরা নিউমেরিক্যালি প্রকাশ করতে পারি। নাম্বার অফ স্টুডেন্ট, কতজন সংখ্যা 85, কতজন এমপ্লয়ি থাকতে পারে 100 জন। ঠিক আছে, আমরা নিউমেরিক্যালি প্রকাশ করছি। আর কন্টিনিউয়াস ডেটা হচ্ছে যে যখন আমরা একটা নির্দিষ্ট স্টুডেন্টের ওয়েট, এটা ধরো যে 60.1 এরকম হতে পারে, একটা কন্টিনিউটি, একটা ইন্টারভাল টাইম থাকবে। ডিস্টেন্স বিটুইন ঢাকা টু চিটাগং। বোঝা গেছে? এটা এর আগের লেকচারও আমরা ওই যে ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে আমরা দেখেছিলাম। এবার কোয়ালিটেটিভ ডেটাও কিন্তু আমরা দেখেছিলাম, যেটা আমরা নিউমেরিক্যালি প্রকাশ করতে পারি না। এখন প্যান কালার কিরকম, নিউমেরিক্যালি প্রকাশ করতে পারবো? পারছি না। জেন্ডার, ঠিক আছে, নিউমেরিক্যালি প্রকাশ করা সম্ভব না। তো এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ। হ্যাঁ, তো এখন ম্যাম আমরা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ম্যাম, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব তো মেজার করা যায়, তো হ্যাঁ, এটা কত? কন্টিনিউয়াস ডাটা কিসের জন্য? এখন ঢাকায় সেটাই তো মেজার করা যাচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল না, মানে একটা ইন্টারভ্যাল টাইম আছে না এখানে, ইয়েস ম্যাম। সেটাই বলছে। এখন ডিসক্রিট ডাটার দিকে তুমি কি বলতে পারছো যে 16.5 অথবা 9, সেটা বলছো? নো ম্যাম। না, কিন্তু এটা কিন্তু কন্টিনিউটি আছে। ঠিক আছে, যে এত কিলোমিটার এত পয়েন্ট এত আছে, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, সেই জন্য এটা কন্টিনিউয়াস, একটা ইন্টারভাল, টাইম ইন্টারভাল থাকে। অথবা এক্সাম টাইমটা কিন্তু আমি 15 মিনিটও নিতে পারি, 10 মিনিটও নিতে পারি। ঠিক আছে, অথবা 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট। ঠিক আছে, এভাবে নিতে পারি, একটা ইন্টারভাল টাইম থাকবে। কোনো কিছু ভগ্নাংশ থাকলে কি আমরা কন্টিনিউয়াস ডাটা বলতে পারি? হ্যাঁ, অনেকটা ওরকমই। আচ্ছা, তাহলে এরপর একটু পিছিয়ে যাই। দেখো, এবার হচ্ছে যে নতুন একটা জিনিস, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তোমরা অনেকেই মনে হয় খুব সম্ভবত 8 অথবা 9-এ টালির ম্যাথ করেছো কি না? টালির সাথে পরিচয় আছে? জি ম্যাম। ওইটাই দেখবো আজকের ক্লাসে। আর মানে আশা করি ইজিয়ারই হবে, অলরেডি সবাই টালি নিয়ে জানো কিভাবে কাউন্ট করতে হয়। হ্যাঁ, দেখো, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমরা একটু দেখি যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কি। তো a frequency distribution exhibit how the frequency is distributed over various categories. তো তোমরা একটু ওই যে বোল্ড করা পয়েন্ট গুলো সেগুলো কিন্তু নোট করে নিও। এগুলো হচ্ছে তোমাদের থিওরিও থাকতে পারে, অথবা বিভিন্ন জায়গায় ভাইবা টাইবা এগুলো তো লাগতে পারে। ম্যাথ প্লাস থিওরি এগুলোই থাকবে কিন্তু। এখন দেখা যাক কবে তোমাদের এক্সাম হয়। তো দেখো, এখন a grouping of data into categories showing the number of observation in each of the non-overlapping or overlapping classes. তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কি, যে ফ্রিকোয়েন্সি কিভাবে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়, এটা দিয়ে এখানে আসো একটু সরাসরি বোঝাই, তারপরে অন্যগুলাতে যাই। যে ধরো যে বিভিন্ন ক্লাস আছে, একটা এক্সাম্পল দেখো, ক্লাস আর ফ্রিকোয়েন্সি। তো ক্লাস ধরো যে 10 থেকে 20, এটা ধরো যে ইনকামও হইতে পারে, বিভিন্ন ক্লাস যে কোনো ক্যাটাগরিতে, অথবা বয়সও হইতে পারে ক্লাসটা, যে 10 থেকে 20-এর মধ্যে কতজন আছে? 5 জন। বুঝতে পারছো তোমরা?
20 থেকে 30-এর মধ্যে কতজন আছে? 10 জন। হুম, তো মানে ক্লাস দিয়ে আমরা কিন্তু যে কোনো কিছুকেই মেজার করছি আমরা। তো এভাবেই আমরাই করছি যে 40 থেকে 50 বছর বয়সী এর মধ্যে কতজন পড়বে? 20 জন। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখন এটার মধ্যে আমরা কিছু জিনিস জানবো। দেখো, ফার্স্টে আসে যে ক্লাস লিমিট। ক্লাস লিমিটটা কি? একটা আরবিট্রারি বাউন্ডারি অথবা লিমিটস। সেটা কিরকম? ওই যে এখানে বলছি যে 10 থেকে 20 বছর বয়সী কতজন স্টুডেন্ট আছে অথবা কতজন লোক আছে? 5 জন। একটা বাউন্ডারি দিয়ে দিলাম না, 10 থেকে 20। ঠিক আছে, তো এটাই হচ্ছে ক্লাস লিমিট। আচ্ছা, তারপরে আসো যে ক্লাস লিমিট আবার দুই ধরনের। একটা হচ্ছে আপার লিমিট আর একটা হচ্ছে লোয়ার লিমিট। আমি যদি ফার্স্ট যাই তাহলে একটু আমাকে নক করবে। ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু জেনে রাখবে। তো লোয়ার লিমিট কোনটা? লোয়ার লিমিট হচ্ছে এই যে দেখো 10 থেকে 20 বছর বয়সে কতজন? 5 জন। লোয়ার লিমিট কোনটা? 10। আর আপার লিমিট কোনটা হবে? 20। তো বোঝা গেছে? আচ্ছা, তারপর আসো যে ক্লাস ইন্টারভাল। হ্যাঁ, এখন ক্লাস ইন্টারভালটা কোনটা? যে এটার যে এই যে গ্যাপটা ওয়াইড, হ্যাঁ, ইচ ক্লাস কনস্টিটিউট। তো এই যে 10 থেকে 20 এটার মধ্যে কতজন? 5 জন। তো ক্লাস ইন্টারভাল কত? 10। 10 ঠিক আছে, এবার আসো যে ফ্রিকোয়েন্সি। ক্লাস ফ্রিকোয়েন্সি কি? দেখো, দ্য নাম্বার অফ আইটেমস ফলিং উইদিন দ্য লিমিটস। এখন 10 থেকে 20 বছর বয়সী কতজন আছে? 5 জন। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, ক্লাস ফ্রিকোয়েন্সি। তো ক্লিয়ার? এই এই মানে ক্লাস ইন্টারভাল, ক্লাস ফ্রিকোয়েন্সি, ক্লাস লিমিট, এরপরে কিন্তু সরাসরি আমরা এভাবে বলবো যে আপার লিমিট, লোয়ার লিমিট, ক্লাস লিমিট, ইন্টারভাল কত। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? যদি না থাকে, থাকার কথা না, তো এখন আসো যে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দুই ধরনের। দেখো, একটা হতে পারে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর একটা হতে পারে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। দেখো, এক্সাম্পল কিন্তু দুইটারই দিয়েছি। গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে কিন্তু একটা ক্লাস থাকে, একটা ইন্টারভ্যাল থাকে, ক্লাস ইন্টারভ্যাল থাকে। দেখো, 10 থেকে 20 এত বয়সী লোকজন কতজন আছে? 5 জন। একটা ইন্টারভ্যাল আছে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ। যখনই ক্লাস থাকবে তখন এটাকে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলা হবে। আর সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে দেখো, তোমার এখানে কিন্তু ক্লাস নাই। যে ধরা হচ্ছে যে ডেইলি ইনকাম 10 টাকা, কতজনের? 5 জন এমপ্লয়ি। ডেইলি ইনকাম 40 টাকা, কতজন এমপ্লয়ি? 15 জন এমপ্লয়ি। তো বুঝা গেছে? আমি তাহলে পরেরটাতে চলে যাই। জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো, তো এরকম এক্সাম্পল গুলো তোমরা হচ্ছে একটু মানে করে নিতে পারো। তো টপিকস গুলো কিন্তু কেয়ারফুলি নোট করবে। এরপরে যে বলবে যে ম্যাডাম আমি করতে পারিনি, স্লাইড বলে বা হচ্ছে তাড়াতাড়ি চলে গেছেন আমরা ধরতে পারিনি, সেটা কিন্তু হবে না। আর আমি কিন্তু এইটা দিব না, তোমাদেরকে কিন্তু নিজেদের নোট করতে হবে। সব টপিক দেখাচ্ছি, ইভেন আমি একটু স্লোলিও যাচ্ছি যেন তোমরা লিখতে পারো। এবার আসুন যে হাউ টু কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটা তোমার ওই যে নিয়ামিয়ানের বইও আছে। তুমি স্টেপগুলো 4টা স্টেপে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কনস্ট্রাক্ট করতে পারি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি নাকি? অথবা না লিখতে চাইলে বইয়ে আছে, দেখে নিতে পারো। আমি একটু স্টেপগুলো বলে যাচ্ছি। তাহলে স্টার্ট করলাম। দেখো, প্রথম স্টেপ। তো ফার্স্ট স্টেপ ইন ডিজাইনিং এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ টু set up groupings called classes. তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে প্রথমে আমরা যেটা করব, গ্রুপটা কিরকম হতে পারে? এই যে 10 থেকে 20 বছর বয়সী কতজন আছে? 5 জন ছিল, তাই না? তো এই যে 10 থেকে 20 একটা গ্রুপ করলাম না বয়সটা, সেটা হতে পারে একটা ক্লাস। আবার 20 থেকে 30 এটা কিন্তু অ্যানাদার ক্লাস। ঠিক আছে, ফার্স্ট স্টেপ আমরা এটা করলাম। তারপরে দেখো, ইচ ক্লাস হ্যাজ 2 লিমিটস, আপার লিমিট এন্ড লোয়ার লিমিট। ঠিক আছে, এটা অলরেডি আমরা বলে ফেলেছি। 10 হচ্ছে লোয়ার লিমিট, 20 হচ্ছে আপার লিমিট। এবার আসি আমরা যে সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে এই যে আমরা ক্লাস সেট করলাম 10 থেকে 20, ঠিক আছে, এটা করার পর
কতজন লোক এখানে থাকবে সেখানে আমরা একটা টালি করব, ঠিক আছে? টালি মার্কটা কি আমরা এভাবে করি না, মনে আছে তো? তো এই যে একটা টালি সাইন আমরা দিব, ধরো যে সে ফর এক্সাম্পল 10 থেকে 20 এরকম 3 জন লোক পড়েছে, আমরা পেয়েছি। আমরা তো একটা র ডাটা তোমাদেরকে দিব, এটার পরেই আমরা একটা এক্সারসাইজে যাব। তো সেখানে তো বুঝতে পারবে তাহলে 10 থেকে 20 এর মধ্যে কতজন আছে, 3 জন। তো আমরা এই যে 3টা টালি মার্কস দিলাম। তারপর 20 থেকে 30 এর মধ্যে কতজন পড়েছে, এই 4 জন ধরো, তাহলে এই 4টা টালি মার্কস দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে যখন পঞ্চম নাম্বার আসবে, ফিফথ, তখন কি করব, আমরা এইভাবে কেটে দিব, তাই না? 4টা টালি মার্কস দিয়ে আর 5এরটা আমরা এইভাবে কেটে দিব। তো- হ্যাঁ বলো, কেউ কেউ কিছু জিজ্ঞেস করছো? এই আঁকা কি বন্ধ করো, যে আঁকছো। ম্যাম আপনার ওখানে স্টপ অ্যানোটেশন করা যায় কিনা? এখন তো অ্যানোটেশনটা বন্ধ করা যেত, এখন তো এটা স্লাইডটা তাহলে বন্ধ করতে হবে, জি ম্যাম। ঠিক আছে? তো বন্ধ করতে চাচ্ছি না এখন, তোমরা এটাই করে নাও। আহ ঠিক আছে, ক্লিয়ার? আমরা তাহলে পরের স্টেপে চলে যাই। 2 নাম্বার স্টেপ গেল, এবার থার্ড যে স্টেপ, এরপরে এই যে টালি মার্ক দেওয়ার পরে আমরা এখান থেকে টালিগুলা কাউন্ট করব, ঠিক আছে? 4টা টালি মার্কস দিয়ে 5 নাম্বার যখন আমরা দিব তখন আমরা 4টা টালিকে কেটে দিব, এটাই 5। তার মানে এই যে আমরা পরে ধরো যে 3টা টালি মার্কস দিলাম, ফ্রিকোয়েন্সি কত হবে, 3, 4, 5, এভাবে করে আমরা ক্লাস ফ্রিকোয়েন্সি গুলা লিখবো। এই যে দেখো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, ফ্রিকোয়েন্সি থার্ড কলামটা দেখো আর সেকেন্ড কলামটা দেখো, 3টা টালি মার্কস, 3 ফ্রিকোয়েন্সি। এটা তো অলরেডি তোমরা জানোই আর বুঝতে পেরেছো আশা করি। আর ক্লাস মিড পয়েন্টটা এখন এখন না, আমি এর পরের স্টেপটাতে বলতেছি। তো এই হচ্ছে আমার টোটাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। হ্যাঁ, তো 4 নাম্বার স্টেপে গিয়ে আমরা আরেকটা মানে আরো 2টা কনসেপ্ট ইউজ করব, সেটা হচ্ছে একটা ক্লাস মিড পয়েন্ট আর একটা হচ্ছে ক্লাস ইন্টারভেল। তো ক্লাস ইন্টারভেল আমরা জানি, ক্লাস মিড পয়েন্টটা কি? ক্লাস মিড পয়েন্ট হচ্ছে, দেখো এই যে 10 থেকে 20 একটা ক্লাস, হ্যাঁ, তো এইটার আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করব, সেটাই হচ্ছে ক্লাস মিড পয়েন্ট বের হবে আমাদের, ঠিক আছে? দেখো ক্লাস মিড পয়েন্ট ইজ দা হাফ ওয়ে বিটুইন দা লোয়ার এন্ড আপার ক্লাস লিমিট। আর ক্লাস ইন্টারভেলটা কি? ক্লাস ইন্টারভেল ইজ দা ডিফারেন্স বিটুইন আপার এন্ড লোয়ার লিমিট। তো আশা করি ক্লিয়ার হওয়ার কথা। দেখো একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কনস্ট্রাক্ট করতে এই 4টা স্টেপ আছে, এই 4টা স্টেপ কেউ বুঝো নাই এমন কেউ আছো, অথবা কোনো কোশ্চেন আছে তারা একটু বলতে পারো। না ম্যাম। আচ্ছা, তাহলে এরপরের কনসেপ্টে চলে যাই। এরপরে হচ্ছে আমরা এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা কি সেটা জানি। একটা ক্লাস থাকবে, টালি মার্কস থাকবে, এটা এখান থেকে টালিগুলো কাউন্ট করে আমরা ফ্রিকোয়েন্সি করব, ঠিক আছে? এখন আমরা ক্লাস মিড পয়েন্টও কিভাবে বের করতে হয় সেটাও আমরা জানি। এবার এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে আমরা 2 মেথডে করতে পারি। একটু কেয়ারফুলি শুনো, 2টা মেথড আছে যে ওয়েতে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্লাসটাকে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড আর একটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। লিখেছো? আবার তোমাদেরকেও কোশ্চেন করা হতে পারে এক্সক্লুসিভ মেথড আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। ওই যে আমরা ক্লাস বললাম না, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা তো সবাই দেখতে পাচ্ছ, ওই যে ক্লাস আছে টালি ফ্রিকোয়েন্সি ক্লাস মিড পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এখন ওই যে ক্লাসটা দেখতে পাচ্ছ না, ক্লাস 10 থেকে 20, ঠিক আছে? তো ক্লাসটা হতে পারে, আমি এজ দিতে পারি যে লোকজনের এজ 10 থেকে 20 বছর বয়সী কতজন আছে, 3 জন এরকম। তো এখন এই ক্লাসের মধ্যে এই ক্লাসটা 2 ধরনের হতে পারে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল যখন আমরা করব এটা 2 ধরনের ক্লাস আমরা ইনক্লুড করতে পারি। একটা হচ্ছে এক্সক্লুসিভ মেথডে আর একটা হচ্ছে ইনক্লুসিভ মেথডে। এখন এটা ক্লিয়ার হয়ে যাবা। দেখো
আমি এখানে হচ্ছে এটা ডেফিনেশন লেখা, এক্সক্লুসিভ মেথড কি আর ইনক্লুসিভ মেথড কি বইয়ে আছে সুন্দর করে, মিয়া মিয়ানের বইয়ের থেকেও লিখে নিতে পারো অথবা গুপ্তার বই, হ্যাঁ, যে কোনো একটা বই ফলো করলেই হবে। দেখো আমি একটা উদাহরণ দিছি, তাহলে উদাহরণ দিলেই তোমরা বুঝে ফেলবা। এক্সক্লুসিভ মেথড, রাইট সাইডে টেবিলটা, এটা দেখো। এক্সক্লুসিভ মেথডটা কি? 0 থেকে 10, দেখতে পাচ্ছ? 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এটাতে কতজন আছে? 5, 10, 12, 10। তো যখন কিনা, একটু কেয়ারফুলি শুনো, দেখো প্রথম ক্লাসটা কত? 0 থেকে 10। তো যখন একটা ক্লাসের আপার লিমিট, যখন কিনা একটা ক্লাসের আপার লিমিট এইটাই হয়ে যায় অন্য ক্লাসের লোয়ার লিমিট, তখন এইটাকে বলা হয় এক্সক্লুসিভ মেথড। তো এক্সক্লুসিভ মেথডে দেখো এই যে 0 থেকে 10, এটা একটা ক্লাস, পরের ক্লাসে আবার দেখো এই 10টাই কিন্তু লোয়ার লিমিট হয়ে গেছে, 10 থেকে 20, বুঝা গেছে? আবার 20 থেকে 30। তো এখন আসে যে ইনক্লুসিভ মেথডটা কি। ইনক্লুসিভ মেথড কিন্তু এরকম না, সেটা হচ্ছে দেখো 0 থেকে 4 একটা ক্লাস, হ্যাঁ, এর পরের ক্লাসটা যখন শুরু করছি আমরা এর পরের সংখ্যা থেকে শুরু করছি, 5 থেকে 9, বুঝা গেছে? তারপরে দেখো 10 থেকে 14, ক্লাস ইন্টারভ্যাল কিন্তু সেম 4, কিন্তু যখন কিনা আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট পরের ক্লাসে যাচ্ছি, এটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ একটু দেখো, ক্লাস বাউন্ডারিটা এখন দেখার দরকার নাই, আমি একসাথে লিখে রাখছি পরেরটা বলার জন্য। তো এক্সক্লুসিভ মেথড আর ইনক্লুসিভ মেথড ক্লিয়ার? কেউ কোশ্চেন থাকলে বলো। ম্যাম একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। ম্যাম যদি মানে এক্সক্লুসিভ মেথডে আমার যদি কোনো একটার ভ্যালু 10 থাকে তাহলে এটার হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ম্যাডাম কোনটাই ধরবো, 0 গুড টু 10 কোশ্চেন। নাকি 10 আমি টু এই 20? কোশ্চেনটাই আশা করছিলাম তোমাদের কাছ থেকে, যে কেউ করছো না কেন। আচ্ছা দেখো, যখন তুমি এক্সক্লুসিভ মেথডে 10 থাকলো, একটা ভ্যালু দেয়া থাকলো, ঠিক আছে, তাহলে এটাকে তুমি যদি প্রথম ক্লাসে দিয়ে দাও, তোমাকে মনে মনে কিন্তু এটা ক্যাটাগরাইজ করে নিতে হবে, 10টা এই ক্লাসের আপার লিমিট, প্রথম ক্লাস 0 থেকে 10, কিন্তু এই জন্য পরের ক্লাসে কিন্তু তুমি দিতে পারবা না, বুঝা গেছে? অথবা কেউ যদি পরের ক্লাসে দাও, তার মানে সে কিন্তু মনে মনে ধরে নিচ্ছে 0 থেকে 9 পর্যন্ত প্রথম ক্লাসটা, বুঝতে পারছো? ম্যাডাম যে কোনো একটা দিলেই হবে? হ্যাঁ, যে কোনো একটাতে দিলেই হবে, কিন্তু তুমি যদি একবার উপরেরটাই দাও, প্রথম ক্লাসে দাও, আর একবার পরের ক্লাসে দাও, এটা করলে কিন্তু হবে না। ধরো যে পরের ক্লাসে 10 থেকে 20 আছে, তুমি একবার 20 দিলা সেকেন্ড ক্লাসে, আরেকবার আরেকটা সংখ্যা আছে 20, এটা আরেকবার থার্ড ক্লাসে দিছো, তাহলে কিন্তু হবে না, ভুল হবে, বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার এই যে তুমি এইরকম এরকম সিচুয়েশন কিন্তু এড়ানো যায় ইনক্লুসিভ মেথডের মাধ্যমে, তাই না? দেখো এখানে কিন্তু একদম একদম ডিরেক্টলি বলা যে 0 থেকে 4 পর্যন্ত প্রথম ক্লাস হবে, তারপরে হচ্ছে 5 থেকে 9 পর্যন্ত সেকেন্ড ক্লাসে যাবে, বুঝা গেছে? ইয়েস ম্যাম। আর কোনো কোশ্চেন একটু দেখো। আচ্ছা, এবার আসো যে এক্সক্লুসিভ মেথড আর ইনক্লুসিভ মেথড, আমরা তো ডেটা পড়ছি, কিন্তু যে ডেটাকে কিভাবে প্রেজেন্ট করা যায় সেটা আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই আর এক দুইটা ক্লাস লাগবে না, একটা ক্লাস পরে আমরা গ্রাফিক্যালিও কিন্তু ডেটাটাকে কিভাবে প্রেজেন্ট করা যায় সেভাবে আমরা দেখতে পারবো। হ্যাঁ, তো আমরা গ্রাফিক্যালি ডেটার মধ্যে আমরা কিছু হিস্টোগ্রাম, হ্যাঁ, পাই চার্ট, হ্যাঁ, পিক্টোগ্রাম, এগুলো দেখবো। তো যখন আমরা প্রেজেন্ট করব, দেখো এটার এক্সক্লুসিভ মেথডে কিন্তু একটা কন্টিনিউটি আছে, 0 থেকে 10, 10 থেকে 20, তাই না? একটা কন্টিনিউটি আছে, কিন্তু ইনক্লুসিভ মেথডে কিন্তু সেটা নাই, একটু ব্রেক করে। তো এই কন্টিনিউটিটা রাখার জন্য আমরা ক্লাস বাউন্ডারি নামে একটা নতুন অপশন দিই, মানে নতুন টার্ম ইউজ করি, ঠিক আছে? আমরা এই হিস্টোগ্রামেই তুমি এটা আরেকটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবা যে এই ক্লাস বাউন্ডারিটা কেন দরকার, ঠিক আছে? দরকার কন্টিনিউটিটা রাখার জন্য ক্লাসের মধ্যে, বুঝতে পারছো? ধরো যে তুমি এক্স অ্যাক্সিস কোনটা, ওয়াই অ্যাক্সিস কোনটা তো তোমরা অলরেডি জানো, তাই না? ম্যাম হ্যাঁ বলো।
বলো, কেউ কোশ্চেন করতে যাচ্ছ? না ম্যাম, বলছি যে এটা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর ব্যাপারটা জানি ওটা। আচ্ছা, হ্যাঁ, তাহলে ধরো যে এক্স অ্যাক্সিসে ক্লাস দিলে আর ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি দিলে, তো তুমি যখন ক্লাসটা দিচ্ছ 0 থেকে 10 একটা ক্লাস করে ফেলে, 10 থেকে 20 একটা কিন্তু কন্টিনিউটি আছে না? তো সুন্দর এটা করে ফেলতে পারবা তোমরা গ্রাফটা, বা যে কোনো হিস্টোগ্রামে করো অথবা ফ্রিকোয়েন্সি সার্ভে করো। কিন্তু যখন ইনক্লুসিভ মেথডে যাও তখন কিন্তু একটু কন্টিনিউটিটা ব্রেক হয়। তো সেটার জন্য আমরা একটা কারেকশন টার্ম ইউজ করি। একটু কেয়ারফুলি শোনো, সবকিছুতেই কিন্তু এগুলো কিন্তু ভাইবা যে কোনো জায়গাতেই অথবা থিওরিও ধরতে পারে। আমি বারবার বলছি, এই টার্মগুলো যেগুলো বোল্ড করা সেগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে আর নোট রাখতে হবে, ঠিক আছে? তো কারেকশন টার্মটা কি? কারেকশন টার্ম টু এনশিওর দ্য কন্টিনিউটি অ্যামং দ্য ক্লাসেস বাই ইনক্লুসিভ মেথড, দ্য কারেকশন টার্ম ইজ ইউজ। আচ্ছা, তখন কিন্তু দেখো এই তার মানে ইনক্লুসিভ মেথডে আমরা কারেকশন টার্মটা ইউজ করছি। আর সেটা কিভাবে? কারেকশন টার্মটা কি দেখো, লোয়ার লিমিট অফ দ্য সেকেন্ড ক্লাস মাইনাস আপার লিমিট অফ দ্য ফার্স্ট ক্লাস, এটাকে ডিভাইড করব 2 দিয়ে। এটাই হচ্ছে কারেকশন টার্মের ফর্মুলা। একটু খেয়াল করো, লোয়ার লিমিট অফ দ্য সেকেন্ড ক্লাস কত? 5, তাই না? সেকেন্ড ক্লাস কত এখানে? 5 থেকে 9। তো লোয়ার লিমিট কত? 5 আছে। আর আপার লিমিট অফ দ্য ফার্স্ট ক্লাস কত? 4, ঠিক আছে? তো এটাকে ডিভাইড করব 2 দিয়ে, তার মানে কত আসে? 0.5, ঠিক আছে? তো এই জন্য আমি যদি সরাসরি বলতাম যে 0.5 আমরা মাইনাস করব লোয়ার লিমিটের থেকে আর আপারের থেকে 0.5 অ্যাড করব, তখন কিন্তু তোমরা বলতে যে 0.5 কেন, 1 কেন করলাম না, অথবা 2 কেন করলাম না, ঠিক আছে? সেই জন্য এই যে কারেকশন টার্মটা ফর্মুলাটা হচ্ছে এটা। তার মানে আমরা কারেকশন টার্মের ফর্মুলা অনুযায়ী কত পেলাম? 0.5। তো এই 0.5টা দিয়েই কিন্তু এখন আমরা এই যে দেখো ইনক্লুসিভ মেথডে ক্লাস বাউন্ডারি আছে। তো এখন একটু শুনো, এই যে 0.5 লোয়ার লিমিট থেকে 0.5 মাইনাস করা হয় আর আপার লিমিটের সাথে 0.5 অ্যাড করা হয়। দেখো প্রত্যেকটা ক্লাসে ক্লাস বাউন্ডারি যে করলাম, প্রথমটাই কি -0.5, যেহেতু এখানে 0, আর পরেরটা হবে কি 4.5। সেকেন্ড ক্লাসে আসো 5 থেকে 9 যেটা, সেখানে ক্লাস বাউন্ডারি কত? -0.5 করলে 4.5 আর 9 এর সাথে 0.5 অ্যাড, 9.5। ক্লিয়ার? ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ম্যাম, ইনক্লুসিভ মেথডের মধ্যে আমরা যদি প্রথম ক্লাসটা 0 থেকে 4 রেঞ্জে ধরে, পরের ক্লাসটা যদি আবার 5 না ধরে 6 থেকে 9 পর্যন্ত ধরি, বা 6 থেকে একই মানে রেঞ্জ নিয়ে, তাহলে কি ওইটাতে মানে ক্লাস বাউন্ডারিতে কোনো প্রবলেম হবে? অবশ্যই। তুমি ওইটা কেন করতে চাবা? তোমার একটা ইন্টারভ্যাল থাকবে না? ও আচ্ছা, হ্যাঁ, জি ম্যাম। দেখো এখানে কিন্তু ইন্টারভ্যালটা 1 4 আছে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তবে এটাও হতে পারে যে এক এক সময় এক এক ইন্টারভ্যাল হতে পারে, সেটা আমরা দেখব পরবর্তীতে যেতে থাকি যে এরকম বিভিন্ন ধরনের ইন্টারভ্যাল হয় কিনা। তবে নরমালি এই একই ইন্টারভ্যালটাই আমরা রাখি। আচ্ছা ম্যাম, বুঝতে পেরেছো? জি আচ্ছা, ম্যাম। তো এখন এইটা থেকে কন্টিনিউটিটা রাখার জন্য আমরা কিন্তু ক্লাস বাউন্ডারিটাই করলাম। তো ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো, -0.5 এটা কিভাবে আসলো? কোনটা? -0.5 এটা মানে কিভাবে আসলো একটু আবার বুঝাতেন। ও -0.5, আরে 0 থেকে 0.5 বাদ দিলে কি হয়? মাইনাস হবে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাই তো -0.5। আমরা কি বলছি যে লোয়ার লিমিট, যেটা ক্লাসের লোয়ার লিমিট থেকে 0.5 বাদ দেব। লিখে নাও, নোট করে নাও, তোমরা কেউ লিখো না কেন, আমি কিন্তু এই জিনিসগুলো পরে আর রিপিট করব না। কিন্তু ম্যাডাম মাইনাস তো আসতে পারে না। তাহলে কি আসবে বলো তো? বলো কি আসবে? তুমি 0 থেকে 0.5 বাদ দিচ্ছ, তাহলে কি হবে? তাহলে রেজাল্টটা কি হবে? আমাকে একটু এটা বলো। ম্যাম ক্লাস বাউন্ডারি কি আমরা শুধু গ্রাফ প্লটিং এর ক্ষেত্রে ইউজ করব না? হ্যাঁ তাহলে তো মাইনাস আসতেই পারে সেটার জন্য, মানে এক্স হ্যাঁ,
তাহলে সেটাই তো আমি, আচ্ছা কে কোশ্চেনটা করলে, তুমি কি ক্লিয়ার হয়েছো? এখানে কি তাহলে 5 - 4 ডিভাইডেড বাই 2 হচ্ছে না? 5 - 4, হ্যাঁ হ্যাঁ, এই যে লোয়ার লিমিট তোমার এখানে কারেকশন টার্মের আমি তো ফর্মুলা দিয়েই দিছি, যে লোয়ার লিমিট অফ দ্য সেকেন্ড ক্লাস কত, 5 - 4 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে? 0.5, Yes, তাই ma'am. তো? তো আমরা কারেকশন টার্ম অনুযায়ী পেলাম যে এই 0.5টাই প্লাস মাইনাস করতে হবে। আমি কিন্তু এখনো শেষ করি নাই। আমি আমি যদি এখন হুট করে বলতাম যে 0.5 অ্যাড করতে হয় অথবা মাইনাস করতে হয়, তাহলে তো তোমরা বলতে পারতে যে কেন 0.5 0.5 ছাড়া তো অন্য সংখ্যাও হতে পারতো। বুঝতে পেরেছো? তো এখন আমরা পেলাম কারেকশন টার্ম হচ্ছে 0.5। এই 0.5টাই আমরা লোয়ার লিমিট থেকে বাদ দিব, আবার আপার লিমিটের সাথে যোগ করব। এভাবে করে প্রত্যেকটা ক্লাসের সাথেই এরকম করা হয়েছে। এরকম করে আমরা এই যে ক্লাস বাউন্ডারিটা পেলাম। এখন আবার বলো, আমি আবার জিজ্ঞেস করছি, আরো কোনো কোশ্চেন আছে? একজন জিজ্ঞেস করেছিলে। ম্যাম ক্লাস বাউন্ডারিতে এখানে থার্ডে 14.5 হবে না 10.5 লেখা এটা? কোনটা? ও আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে লিখার ভুল হয়েছে। ঠিক আছে ঠিক আছে, এটা 14.5। তারপর দেখো তো, ম্যাম আমরা যখন ইনক্লুসিভের ক্লাস বাউন্ডারি করতেছি তখন তো এটা এক্সক্লুসিভ মেথডে হয়ে যাচ্ছে না ম্যাম? হ্যাঁ এটা কেন করছি বলো তো? এই যে শুধুমাত্র কি গ্রাফের জন্য? হ্যাঁ, এটা কন্টিনিউটিটা রাখার জন্য ক্লাসের মধ্যে একটা। ঠিক আছে, জি ম্যাম। এটা আমরা পরে গিয়ে দেখবো, যে আমি এটা এখনই বুঝিয়ে ফেললাম এই জন্য যেন পরের ক্ষেত্রে সুবিধা হয়। ঠিক আছে, এটা আরেকটু পরেও আর 1-2টা টপিকস এর পরে মানে যখন গ্রাফিক্যালি আমরা করব তখন বললে আরেকটু বেশি সুবিধা হতো, কারণ তখন তোমাদেরকে গ্রাফ আঁকতে দিতাম, তোমরা গ্রাফটা কিন্তু আঁকতে পারতে না। ঠিক আছে, তার জন্য একসাথে বলে ফেললাম জিনিসটা। তো এখন দেখো একটা কন্টিনিউটি কিন্তু আছে। তো এরপরে চলে যাও, তোমরা ওই ফর্মুলা গুলা কিন্তু লিখে নিও। ঠিক আছে, আমি বারবার বলছি। আর এরপরে ক্লাস যদি বলো যে ম্যাডাম ক্লাস রিভিউ করেন বা এই করেন সেই করেন, আমি কিন্তু বারবার অনেক সময় নিয়ে অনেক টাইম নিয়ে তোমাদেরকে বলছি, তোমাদেরকেও টাইম দিচ্ছি। এগুলো কিন্তু হবে না, তোমরা এখনই যা নেয়ার নাও, কোশ্চেন করো। তো পরেরটা রিলেটিভ ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এটার ফর্মুলাটা তুলে নাও। শেষ হয়েছে? একটু নক করো। জি ম্যাম। শেষেরটা কি রিলেটিভ ফ্রিকোয়েন্সির সাথে 100 গুণ করতে হবে? 100 গুণ, ওই যে স্টার মার্কস যেখানে দেখবা এটা বুঝবা যে তোমরা এটা মাল্টিপ্লাই। আচ্ছা এবার, আচ্ছা রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি? এটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ক্লাসকে আমরা যখন টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করব তখনই আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি পাবো। আচ্ছা রিলেটিভ ফ্রিকোয়েন্সি কেন লাগবে একটু দেখো, আমি একটু উপরে যাই। এখানে তো নতুন করে আরেকটা एग्जांपल দেই নাই। ধরো যে এই যে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটাকেই ধরো তুমি। এখানে কি আছে? ডেইলি ইনকাম, এমপ্লয়ি, ঠিক আছে, নাম্বার অফ এমপ্লয়ি। এখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 10 টাকা কতজন আছে? 5 জন। ঠিক আছে, অথবা 15 টাকায় কতজন আছে? 25 জন। এখন এটা যদি আমরা বলি যে হচ্ছে আসলে ডেইলি ইনকাম হবে 15 টাকা, এখানে কত পার্সেন্ট এমপ্লয়ি আছে? 25 জন। 25 জন কত পার্সেন্ট সেটা কি আমরা জানি? জানি না। ঠিক আছে, তো এই জন্যই আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা এই কনসেপ্টটা ইউজ করি, যে ধরো যে 10% লোকের ইনকাম হচ্ছে 10 টাকা, 20% লোকের ইনকাম হচ্ছে 15 টাকা, তাই না? বুঝা গেছে? ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা,
তখনই হচ্ছে আমাদের এই দুটা কনসেপ্ট ইউজ করতে হবে, ওই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি আর যে পার্সেন্টেজ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তো পার্সেন্টেজ রিলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য তো অবশ্যই ওই রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে 100 দ্বারা গুণ করলেই হবে, ঠিক আছে? তো এটার জন্য এবার আমরা একটা এক্সাম্পলে চলে যাব। এবার তোমরা এটা করো, আমি অ্যান্সার ওইটাই করা আছে, নাও। এক্সাম্পল দেখতে পাচ্ছ, অডিট টাইম 20 ক্লায়েন্টস এর। তো এটা তোমরা লিখে নাও।